আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ঘুম থেকে উঠেই আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম কথা ছিল, আজ রাতে একটা সভ্যতা ধ্বংস করে দেব। সেই সভ্যতাটা বলতে তিনি ইরানকে বুঝিয়েছেন। তার এই বক্তব্যের পরে সারা বিশ্ব থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ইরানে আজ রাতে একটা পরমাণু হামলা করতে যাচ্ছেন? তার এই পোস্ট নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, চলবে। আমেরিকা ইরানকে যে ৪৮ ঘন্টার একটা সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটা শেষ হতে আর মাত্র বাকি ৮ ঘন্টা। এই ৮ ঘন্টার মধ্যে যদি ইরান এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতা না হয়, তাহলে আমেরিকার প্রেসিডেন্টের কথা অনুযায়ী তিনি এই ইরানকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেবেন। তার বক্তব্য হচ্ছে, আজ রাতে একটা সম্পূর্ণ সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এমনটি হোক, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে। তবে তিনি বলছেন যে তাদের এই আক্রমণের ফলে ইরানে যেহেতু সম্পূর্ণ একটা রেজিম চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে ভিন্ন মতের, বুদ্ধিমান এবং তার কথা অনুযায়ী কম উগ্র মানসিকতার মানুষেরা ক্ষমতায় এসেছে, হয়তোবা কোনো বৈপ্লবিক এবং চমৎকার কিছু ঘটতেও পারে আজ রাতে। মানে হচ্ছে একটা চুক্তি হতেও পারে। আমরা তা আজ রাতে জানতে পারবো। বিশ্বের দীর্ঘ এবং জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হবে এটি। ৪৭ বছরের, তার কথা অনুযায়ী ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানি জনগণের প্রতি আল্লাহ সহায় হোক। এটা হচ্ছে তার ট্রুথ সোশ্যালে দেয়া আজকে সকালের প্রথম বক্তব্য। তার এই বক্তব্যের পরপরই ইরানের খার্ক দ্বীপে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী প্রায় ৫০টার মতো বোমা হামলা চালিয়েছে। সেই বোমা হামলা চালানোর পরে খার্ক দ্বীপ পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই মার্কিন এবং ইসরায়েলি বাহিনী ইরানের প্রায় ৬ থেকে ৮টা গুরুত্বপূর্ণ সেতু এবং রেল লাইন ধ্বংস করে দেয়। ব্যাপক পরিমাণে হামলা চালায় ইরানের বিভিন্ন শহরে। এই যে ইরানের বিভিন্ন শহরে তারা হামলা চালিয়েছে, সেই হামলাগুলোর মধ্যে ছিল ইরানের খাসান শহরের একটা রেল সেতু, ইরানের খারাজ শহরের একটা রেল লাইন এবং পশ্চিমাঞ্চল কোম প্রদেশের সড়কপথের বেশ কিছু সেতু, একটা না, শুধুমাত্র একাধিক সেতু। এছাড়াও তাবরিজ তেহরান মহাসড়কের একটা বড় অংশ, খুজেস্তান প্রদেশের প্রধান একটা সেতু, আওয়াজ শহরের একটি বড় সেতু এবং মহাসড়ক, এই জিনিসগুলো, এছাড়াও তাবরিজ এবং জানজান শহরের মধ্যকার মহাসড়কটি, এরকম অনেকগুলো সড়ক এবং সেতু, রেল লাইন এগুলোতে আঘাত করে। সেই আঘাতের পরে এখনো পর্যন্ত ২-৩ জন মানুষ নিহত হওয়ার কথা এবং কিছু মানুষ আহত হওয়ার কথা শোনা গেছে। এই আঘাত এবং ট্রাম্পের এই বক্তব্য এখন একটা প্রশ্নই সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ রাতে তাহলে কি একটা পরমাণু আক্রমণ চালাবে কিনা সেটাই আসার আগে একটা দেশে বা একটা জায়গায় পরমাণু অস্ত্র নিয়ে আক্রমণ চালানোর জন্য কি ধরনের অনুমতি লাগে, কি ধরনের একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, সেটা একটু আমরা ঘষে মেজে দেখি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পরমাণু অস্ত্র দিয়ে
আক্রমণ চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের সিনেটেরও অনুমতি নিতে হয় না এবং তার কংগ্রেসেরও অনুমতি নিতে হয় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যদের বা সংসদের কোনো অনুমতি নিতে হয় না। শুধুমাত্র যেটা করতে হয়, সে এই আক্রমণ চালানোর আগে তার যে সামরিক টিম আছে, সামরিক টিম বলতে সেনাবাহিনীর মানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সেনাপ্রধান, এরপরে হচ্ছে নৌপ্রধান, বিমান প্রধান, তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, এদেরকে নিয়ে জরুরি ভিত্তিতে একটা বৈঠকের ডাক দেন। জাস্ট হচ্ছে জরুরি বৈঠক। এই সময় যারা উপস্থিত থাকবে তাদের নিয়ে একটা বৈঠক করবে এবং বৈঠকে শুধুমাত্র তিনি তার সিদ্ধান্তটা জানাবেন যে আমি সিদ্ধান্ত নিলাম পরমাণু অস্ত্র আক্রমণ অমুক জায়গায় পরমাণু হামলা করতে হবে। তারপরে তার সেই সিদ্ধান্তের পরে, যেটাকে হচ্ছে নিউক্লিয়ার ফুটবল বলা হয়, অর্থাৎ একটা ব্রিফ কেসের মতো বলা হচ্ছে, এগুলো একটা ব্রিফ কেসের মতো, যেখানে হচ্ছে তার মূলত কোড থাকে, যেই কোডের মাধ্যমে সে সেই কোডটার মাধ্যমে হচ্ছে অনুমতিটা দেয়। অর্থাৎ মুখে জাস্ট হচ্ছে অনুমতি দিলেই হবে না, ওই কোড ওখানে বসাতে হবে, সেই কোডের মাধ্যমে সংকেত যাবে এই এরকম একটা হামলা পরিচালনার দায়িত্বে যারা থাকবে তাদের কাছে। এখন তার এই হামলা কেউ ঠেকাতে পারবে কিনা, তার এই হামলা ঠেকানোর জন্য শুধুমাত্র ওই সময়ে ওই জায়গায় উপস্থিত যে সামরিক জেনারেলরা থাকবে, তারা যদি সবাই তাকে নিষেধ করে যে না এরকম একটা হামলা চালানো ঠিক হবে না, আমরা হামলা চালাবো না, চালানো উচিত না, তাহলেই। এখন দেখুন, গত কয়েকদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন জেনারেলকে, প্রায় 8 থেকে 12 জন জেনারেলকে বিভিন্নভাবে বসিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। কেন বসিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি, কিন্তু তাদের প্রতি যে ট্রাম্প প্রশাসন নাখোশ ছিল সেটা তো মোটামুটি স্পষ্ট। এবং বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে হয়তো তারা সেই সিদ্ধান্তে বাধা দিতে পারত, এটা থেকে হয়তো তাদেরকে সরিয়ে দিতে পারে, অথবা তারা সফল না, ট্রাম্প যেইভাবে চাইছে, তারপরে হচ্ছে তার প্রতিরক্ষা মন্ত্রী যেইভাবে চাইছে সেইভাবে তারা কাজ করে নাই বা সিদ্ধান্ত নেয় নাই, তারা সামরিক ডক্ট্রিনের উপর দিয়ে গেছে, সামরিক নীতিমালার উপর দিয়ে গেছে, সামরিক সিস্টেমের উপর দিয়ে গেছে। তারা এত বছর ধরে, সারা জীবন ধরে যেই জিনিসগুলোকে প্র্যাকটিস করে এসেছে হয়তো সেগুলোর দিক দিয়ে গেছে, যে কারণে তাদের সাথে ট্রাম্পের যায় নাই, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখানে এই সন্দেহটাকেও আরো, এ ধরনের একটা সিদ্ধান্ত নিতে, অর্থাৎ একজন রাষ্ট্রনায়কের বা রাষ্ট্রপতির এই পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানোর যে সিদ্ধান্ত নিতে যেরকম একটা পরিস্থিতির দরকার হয়, তিনি কি তাহলে সেই পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন? এখন আমেরিকা ইরানে হামলা চালানোর জন্য তার ওই অঞ্চলে যত ধরনের অস্ত্রশস্ত্র আছে মোটামুটি সেগুলোকে সে নিয়ে আসছে। তার বিমানবাহী রণতরীর মধ্য থেকে 2টা অলরেডি এই দিকে আছে, তার সাথে সাথে আরো প্রায় 15-20টা যুদ্ধ জাহাজ আছে, আরো একটা রণতরী এবং সাথে 6 থেকে 8টা যুদ্ধ জাহাজ এদিকে নিয়ে আসতেছে। বোমারু বিমান যেগুলো হচ্ছে বিশাল বিশাল বোমা বহন করে তারপরে সেই বোমা দিয়ে আঘাত করে, সেই বোমারু বিমানগুলোর প্রায় 24টার মতো বোমারু বিমান সে এই অঞ্চলে নিয়ে এসেছে। আবার কিছু বোমারু বিমান সে তার সবচেয়ে নিরাপদ জায়গায়, এই অঞ্চলের সবচেয়ে নিরাপদ জায়গায় রেখেছে। সেটা কোথায়? সেটা হচ্ছে ব্রিটেনে। এবং ব্রিটেন থেকে সেগুলোকে যে কোনো সময় উড়িয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে। আজ রাতে একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার যে কথা ট্রাম্প বলেছে, সেই কথাটাকে এই যে ব্যাপক পরিমাণে তাদের এই অঞ্চলে সামরিক উপস্থিতি এবং এই অঞ্চলে এই যে তাদের সামরিক প্রস্তুতি, এটাকে ধারণা করে, এটাকে দেখে, এটাকে মূল্যায়ন করে অনেকে এই কথাটা বলছেন যে ট্রাম্প শেষ পর্যন্ত পাগলামি করে একটা পরমাণু আক্রমণ চালায় কিনা। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের মতো একটা জায়গায় যদি পরমাণু হামলা চালায় তাহলে সেই পরমাণু হামলাটা কোথায় হতে পারে? স্বাভাবিকভাবেই যেটা ধরা হবে সেটা কি? সেটা হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে।
রাজনৈতিক গুরুত্বপূর্ণ জায়গা এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে তেহরান, ইস্পাহান, তারপরে হচ্ছে কেরমান শহর, তারপরে হচ্ছে নিচের দিকে আরো 2-3টা শহর, বন্দর আব্বাস, এরপরে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই সমস্ত জায়গায় তাদের আক্রমণ চালাতে হবে। ধরি তেহরানে একটা আক্রমণ চালালো, পরমাণু আক্রমণ চালালো। এখন তেহরানের পরমাণু আক্রমণে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে? কারণ এই পরমাণু আক্রমণ চালালে, পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ চালালে এটার এই পরমাণু বিকিরণ এবং এই যে তেজস্ক্রিয়তা, এটা শুধুমাত্র তেহরানের আকাশে থাকবে না, এটা আরো শত শত মাইল দূরে চলে যাবে। তার মধ্যে ইরাক, সিরিয়া, তুরস্ক, এরপরে হচ্ছে আপনার আর্মেনিয়া, আজারবাইজান, কাছের যে দেশগুলো, এই সবগুলো দেশে এটার তেজস্ক্রিয়তা যাবে এবং এই সমস্ত দেশেও মানুষ মারা যাবে। এরপরে ইরানের যদি নিচের দিকে, অর্থাৎ যেই সমস্ত জায়গায় ইরানের পরমাণু স্থাপনা আছে সেই সমস্ত জায়গায় যদি হামলা করতে হয়, তাহলে নিচের দিকে বুশেহের এবং আরো সব জায়গাগুলোতে যদি হামলা করতে হয়, তাহলে সেই দিক থেকে এই তেজস্ক্রিয়তা যাবে কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানে। এই সমস্ত দেশেও মানুষ মারা যাবে। এখন এরকম একটা পরিস্থিতিতে ট্রাম্প এবং ট্রাম্পের যে প্রশাসন, ট্রাম্পের যে সামরিক জেনারেলরা, তারা এই ধরনের অবস্থায় পরমাণু হামলা চালাবে কিনা। এই ধরনের অবস্থায় যদি পরমাণু হামলা চালায় এবং এই সমস্ত দেশে যদি হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যায়, সেটা শুধু ট্রাম্পের না, আমেরিকার জন্য একটা শেষ নিয়ে আসবে। ধরলাম এই ধরনের হামলা চালালো না, অর্থাৎ আমাদের মাথার মধ্যে যে পরমাণু অস্ত্রগুলোর মানে দৃশ্য বা যে পরমাণু অস্ত্রগুলো আমরা এখনো পর্যন্ত আক্রমণের কথা শুনেছি, দেখেছি, গল্প শুনেছি, সেগুলোর হয়তো ধরলাম না। টেকটিক্যাল পরমাণু অস্ত্র যেটাকে বলা হয়, পরমাণু অস্ত্র যেটাকে বলা হয় যে স্বল্প পরিসরে আঘাত হানবে, এর চেয়েও স্বল্প পরিসরে আঘাত হানবে। পুরো দেশ ধ্বংস হবে না, কিন্তু নির্দিষ্ট কিছু শহর ধ্বংস হবে। অর্থাৎ বাংকার বাস্টার বোমায় যতটা ধ্বংস করে তার চেয়ে একটু বেশি। ধরেন সে হিসাব করলো যে 15 বর্গ কিলোমিটার জায়গা ধরে এই পরমাণু অস্ত্রটায় ধ্বংস করবে, করলো এরকম। এখন এই পরমাণু আক্রমণের মাধ্যমে যদি ইরানের একই রাতে যদি ইরানের সব সক্ষমতা ধ্বংস করা না যায়, তাহলে ইরানের কথা অনুযায়ী যে আমি এই অঞ্চলে এবং এই অঞ্চলের বাইরে কোনো জায়গা হচ্ছে খালি রাখবো না, এবং সরাসরি যেটা বলেছে যে সেই আক্রমণ থেকে এবার সৌদি আরবও বাদ যাবে না। পুরো আরব বিশ্ব এমন পরিমাণে তেল এবং গ্যাসের সংকটে পড়বে, যেই সংকট থেকে তারা বহু বছরেও সামনে যেতে পারবে না, বহু বছরেও যেই সংকট তারা সমাধান করতে পারবে না। আমি সেই রকম সংকট তৈরি করব যদি আমার উপরে এই ধরনের হামলা হয়। তাহলে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ট্রাম্প যদি সেরকম হামলা করে তাহলে তার এমন কিছু করতে হবে যে ইরানের আর কোনো ধরনের পাল্টা আক্রমণ করার ক্ষমতা না থাকে। কিন্তু যদি ইরানের 5%ও পাল্টা আক্রমণ করার ক্ষমতা থাকে, তাহলে এই 5% দিয়ে সে এই অঞ্চলের আরব দেশগুলোকে তছনছ করে দিবে। একটা জিনিস হচ্ছে কি, কোনো একটা জিনিসকে পরিকল্পিতভাবে কাটা বা পরিকল্পিতভাবে ভাঙা এক ধরনের জিনিস, সেটার জন্য আপনার ব্যাপক পরিমাণে হচ্ছে পরিশ্রম করতে হয়, ব্যাপক পরিমাণে মেধা দিতে হয়, ব্যাপক পরিমাণে পরিশ্রম দিতে হয়, ব্যাপক পরিমাণে আপনার অভিজ্ঞতা এবং যোগ্যতা ব্যবহার করতে হয়। ধরেন আপনি একটা গ্লাস বানাবেন কাঁচ কেটে ভেঙে, সেটার জন্য আপনার যে পরিশ্রম দিতে হবে, একটা গ্লাসকে ভেঙে পুরো একটা রুমকে ভয়ঙ্কর বানাতে বা পুরো একটা রুমের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে আপনার কোনো ধরনের যোগ্যতা, কোনো ধরনের অভিজ্ঞতার দরকার হবে না। সুতরাং ইরানকে এই পরমাণু হামলা যদি ইরানে হয়, অথবা যেই কথা ট্রাম্প বলছেন যে সে
ইরানের সভ্যতা ধ্বংস করে দেবে। সভ্যতার সংজ্ঞাটা কি? সভ্যতাটা কি, কিভাবে হয়? ট্রাম্পের ভাষায় সভ্যতা হচ্ছে মাটির উপরে যেই সমস্ত অবকাঠামো আছে সেগুলোকে ধ্বংস করলে সভ্যতা ধ্বংস হয়। সভ্যতার সংজ্ঞাই হচ্ছে বিদ্যুৎ, রাস্তাঘাট, কলকারখানা এবং এই ব্রিজ। তার কথা হচ্ছে আমি এগুলো ধ্বংস করে দেবো। এগুলো ধ্বংস করলে ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আর ইরানি সভ্যতা যদি এভাবে ধ্বংস হয় তাহলে তারা আর কোনোদিন মুখ ফুটে দাঁড়াতে পারবে না। যদি আমরা তার বাহ্যিক যে মানে এতদিনের কথাবার্তা এবং গত 48 ঘন্টার যে আলটিমেটাম সেটাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে এভাবে বলা যায়। কিন্তু যদি পরমাণু আক্রমণের কথা বলা হয় তাহলে এটা ইরানের সভ্যতাকে, শুধু ইরানের না, ইরানের আশেপাশের বিভিন্ন দেশকে ধ্বংস করতে যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা এরকম একটা কাজ করতে গেলে এই অঞ্চলের অন্য যেই সমস্ত আমেরিকার মিত্র দেশ আছে তারা সেটাতে সায় দেবে কিনা, তারা সেটাতে তাকে অনুমতি দিবে কিনা, নাকি তাকে ঠেকাবে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, তুরস্ক, এরা ঠেকাবে কিনা? এখন এরা যদি ঠেকাতে যায়ও তাহলেও ইসরায়েল এই ক্ষেত্রে কিভাবে আমেরিকার রাষ্ট্রপতিকে পুশ করবে, এটা হলো একটা বড় ব্যাপার। এখন আমেরিকার মধ্যে এটা নিয়ে কানাঘুষা চলছে যে তাহলে কি ট্রাম্প আজকে রাত্রে এরকম একটা কিছু করবে। এজন্য আমেরিকার মধ্য থেকে আমেরিকার প্রেসিডেন্ট জিডে ভেন্সকে হচ্ছে মূলত সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল এই যুদ্ধ নিয়ে। যে ভেন্স মানে ভাইস প্রেসিডেন্টকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল যে তুমি এই ট্রাম্প যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নেয়ার বৈঠকে তোমারও তো একটা সে থাকবে এবং তোমার পক্ষেও 2-4 জন জেনারেল থাকবে, তাহলে তুমি এটাকে ঠেকাবা। কিন্তু দেখেন ঘটনা এমন কাকতালীয় যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আজকে আমেরিকাতে নেই। তিনি আছেন কোথায়? তিনি আছেন হাঙ্গেরিতে। ভিক্টর অরবান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী, তার নির্বাচনে তাকে সাপোর্ট দিতে এখানে এসেছে। সে আছে ইউরোপে। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থায় আপনি এটা বলতে পারবেন না যে আমেরিকা একটা পরমাণু হামলা চালাবে না, আবার এটাও বলতে পারবেন না যে ট্রাম্প একটা পরমাণু হামলা চালাবে। যদিও আমেরিকার হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন অনেক গণমাধ্যম এই পরমাণু হামলা চালানো হতে পারে, হবে, এই ধরনের কথাবার্তা চাউর হওয়ার পরে মার্কিন গণমাধ্যমগুলো এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, বিচার বিশ্লেষণ, কথাবার্তা চলছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন গণমাধ্যমকে বলা হয়েছে যে তোমরা ঠান্ডা থাকো, না আমরা এরকম কোনো কিছু আলোচনা হচ্ছে না এখন আমেরিকাতে, হোয়াইট হাউসের মধ্যেও এরকম কোনো আলোচনা হচ্ছে না এবং ট্রাম্প পরমাণু হামলা চালাবে না। কিন্তু আসলে শেষ পর্যন্ত কি করে? কারণ ট্রাম্পকে এই আক্রমণ যেন না চালানো হয় সেটার জন্য আমেরিকার বহু রাজনীতিবিদ, আমেরিকার সরকারের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে বহু লোকজন না করেছিল। কিন্তু তারপরেও ট্রাম্প এই আক্রমণটি চালিয়েছে। এটাকে অনেকে এরকম ভাবে বলছে যে ট্রাম্প হয়তো তার এই যে এপস্টাইন ফাইল, অর্থাৎ যেই সমস্ত তার কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, শিশু কেলেঙ্কারি, অমুক সমুক, এইগুলোর কারণে সে ইসরায়েলের কাছে ধরা এবং ইসরায়েল তাকে ব্ল্যাকমেইল করে এভাবে এই আক্রমণটি করাচ্ছে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকা এমন একটা রাষ্ট্র এবং ট্রাম্প এমন একজন ব্যক্তি, তিনি চাইলে এই এপস্টাইন ফাইলে এইগুলো বেরিয়ে আসবে তাতে ড্যাম কেয়ার, সে নাও করতে পারতো কেয়ার, আমি কেয়ারই করি না, সমস্যা কি? বিভিন্ন ধরনের ভিডিও, এই ভিডিও সঠিক না, এইগুলো আমার ভিডিও না বলে সে চলে যেতে পারতো, নাই, কারণ সে অনেক কিছুকে ড্যাম কেয়ার করে। সারা বিশ্বের মানুষ বলছে যে এই যে কাজগুলো চালাচ্ছে এটা যুদ্ধ অপরাধ। সে বলছে কিসের যুদ্ধ অপরাধ? এটাকে যুদ্ধ অপরাধ বলবো কেন? বরং ওদের উপরে যে হচ্ছে এই বিক্ষোভকারীদেরকে যে ঠেকাইছে ইরানের সরকার, এটা হচ্ছে যুদ্ধ অপরাধ। আমি যে হাজার হাজার মানুষ মারছি, আমি যে সভ্যতা ধ্বংস করে দেব, আমি যে একটা দেশের মানে সিভিলিয়ান যা আছে সবকিছুকে ধ্বংস করে দেব, সেটা তো যুদ্ধ অপরাধ না। এবং সে এটা নিয়ে যথেষ্ট পরিমাণে খুশি আর কি। আমেরিকার মধ্য থেকে এটার বিরুদ্ধে বহুভাবে বলা হচ্ছে যে ট্রাম্প এবং তার এই যে যুদ্ধমন্ত্রী, এই দুজনের যে বক্তব্য, এই দুজনের বক্তব্য হচ্ছে আমরা এখন
যেটা চালাচ্ছি এটা হচ্ছে একটা ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে ঈশ্বর আমাদের সাথে আছে, ঈশ্বর আমাদেরকে সহায় করছে এবং ঈশ্বরের আদেশেই এটা হচ্ছে। গত 2 দিনের বক্তব্য যদি শুনেন, তাদের ইস্টার্ন সানডে যে ধর্মীয় দিন, সেই ধর্মীয় দিনের বক্তব্যে তারা এই কথাগুলো নিয়ে এসেছিল এবং তারা স্পষ্ট করে এটা বলার চেষ্টা করছে যে দেখো, আমাদের পাশে ঈশ্বর আছে, আমাদের সাথে ঈশ্বর আছে। কারণ হচ্ছে আমরা যে পাইলটকে উদ্ধার করে নিয়ে এসেছি সেটা পুরোপুরি একেবারে ধাপে ধাপে আমরা প্রমাণ করিয়ে দিতে পারবো যে এটা পুরোপুরি হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। সেখানে তারা বিভিন্ন ধরনের প্রমাণ করছে যে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপরে পাহাড়ে লুকিয়েছিল, তারপরে 2-3 দিন না খেয়েছিল, তারপরে তাকে খুঁজে পেয়েছে, খুঁজে পাওয়ার সময় হচ্ছে সময়টা ছিল ইস্টার্ন সানডে শুরু, তারপরে তাকে যখন নিয়ে আসা হয়েছে তখন হচ্ছে একেবারে প্রথম মানে কি বলে এটাকে সুবহে সাদেকের সময়, এই সময়গুলো পবিত্র সময়। এরকম ভাবে তারা তাদের ধর্মীয় বয়ানের মাধ্যমে এই জিনিসটাকে ধর্মীয় দিক থেকে দেখানোর চেষ্টা করছে। তো এই যে ট্রাম্পের মানে অন্য সবকিছুকে ড্যাম কেয়ার, সে যেটাকে মানে মনে করে যেটা আমার করা দরকার সেটার প্রতি সে যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এই দিক থেকে চিন্তা করলে এখানে এপস্টাইন ফাইলের জন্য, এপস্টাইন ফাইলে তার কি ক্ষতি করতে পারত? সে এই যুদ্ধে আমেরিকার যে পরিমাণ ক্ষতি করেছে, এপস্টাইন ফাইলে সেটা হতো না, হয়তো তার ব্যক্তিগত ক্ষতি হতো। তাহলে আবার এই প্রশ্ন আসে যে তাহলে কি ট্রাম্প ব্যক্তিগত লাভের জন্য আমেরিকার ধ্বংস চাইছে? কারণ এই যুদ্ধ এখন যে পর্যায়ে এসেছে, এটাতে ইরানের চেয়েও আমেরিকার মধ্যেই আমেরিকার জেনারেলরা বলুন, আমেরিকার রাজনীতিবিদরা বলুন, তারা এখন ইরানের পক্ষে হয়ে মানে পরোক্ষভাবে ইরানের পক্ষ হয়ে তারা মূলত লড়াইটা করছে ট্রাম্পের বিরুদ্ধে। তো এজন্য এই আজকে ট্রাম্প যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যে আমেরিকা পরমাণু হামলা চালাবে কিনা এই প্রশ্ন আমার কাছে বিভিন্ন মানে দিক থেকে যেটা মনে হয় যে আমেরিকার এই মুহূর্তে ইরানে এরকম একটা বড় আকারে পরমাণু অস্ত্র চালানোর মানে সম্ভাব্যতা কম। এখন আরেকটা প্রশ্ন আসে যে আচ্ছা ঠিক আছে, আমেরিকা চালালো না, ইসরায়েল চালাতে পারে কিনা? কারণ আমেরিকা যদি বলে যে আমি পরশুদিন অমুক জায়গায় আক্রমণ করব, ইসরায়েল দৌড়ে এসে আজকেই সেখানে আক্রমণ করে। আমেরিকা 48 ঘন্টা সময় দিয়েছিল, যে 48 ঘন্টা সময় শেষ হতে এখনো 12 ঘন্টা বাকি, তখন 12 ঘন্টা বাকি, তখনই ইসরায়েল ট্রেন লাইনের উপরে, সড়কের উপরে, ব্রিজের উপরে হামলা করেছে। তাহলে এই ট্রাম্প যে হুমকিটা দিয়েছে এবং সেই হুমকির উপরে ভিত্তি করে এখন পরমাণু হামলা চালানোর যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে, আমেরিকা যদি নাও চালায়, ইসরায়েল চালাতে পারে কিনা, ইসরায়েল চালাতে পারে কিনা, এই যে জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে বড় ধরনের একটা মানে টুইস্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে আমেরিকাকে ব্যবহার করে ইসরায়েল এখনো পর্যন্ত এই অঞ্চলে তার মানে সম্প্রসারণ নীতি সে চালিয়ে যাচ্ছে। এই সম্প্রসারণ নীতি চালিয়ে যাওয়ার জন্য সে তার সুপার পাওয়ার হওয়ার যে সমস্ত মানে কি বলে কাজ, সেগুলো সে করার চেষ্টা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে এই যুদ্ধের মাধ্যমে আমরা শুধুমাত্র এই অঞ্চলে না, বিশ্বেই সুপার পাওয়ার হব। আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার হয়েছিল কিভাবে? পার্ল হারবারে হামলার পরে হিরোশিমা নাগাসাকিতে হামলা করে, অর্থাৎ পরমাণু হামলা করার মাধ্যমে আমেরিকা বিশ্বে সুপার পাওয়ার হয়েছিল। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী যে কথাটা বলছে কয়েকদিন আগে যে আমরা হচ্ছে বিশ্বের সুপার পাওয়ার হব, এই প্রশ্ন অবশ্যই সামনে আসবে। এটা হচ্ছে এখন একটা যৌক্তিক প্রশ্ন যে তাহলে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ট্রাম্পকে বাদ দিয়ে নিজেই পরমাণু হামলা চালাবে? কারণ ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে, সে স্বীকার না করলেও এটা সবাই জানে, অস্বীকারও করে না, স্বীকারও করে না, সবাই জানে কমপক্ষে 100 থেকে 150 পরমাণু অস্ত্র ইসরায়েলের কাছে আছে। তাহলে এই পরমাণু অস্ত্রগুলো ইসরায়েল চালাতে পারবে কিনা, সেখানে অনেক প্রশ্ন আসবে যে তাহলে এই পরমাণু অস্ত্রগুলো দিয়ে হামলা করার জন্য যে কোড বা যে নীতি বা যে আদেশ বা যে সম্মতি, সেটা তো আমেরিকার কাছ থেকে নিয়ে আসতে হবে, কারণ আমেরিকার পরমাণু অস্ত্র এগুলো। দেখেন, আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র চালানোর জন্য বিশ্বের সব দেশের অনুমতি দরকার, কিন্তু ইসরায়েলের দরকার হয় না।
এই লেভারেজটা ইসরায়েলকে দেওয়া হয়েছে, এই সুযোগটা ইসরায়েলকে দেওয়া হয়েছে বহু আগে। ঠিক সেইভাবে ইসরায়েলের হাতে যদি এই ধরনের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র থাকে, তাহলে সেই সমস্ত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের অনুমতির দরকার হয় না। এবারে আসি যে বড় ধরনের পরমাণু হামলা হবে না, নাই হইল, ছোট আকারে হতে পারে কিনা। খার্ব দ্বীপে এরকম একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে সেটা পরমাণু আক্রমণ, হতে পারে সেটা আমেরিকার ব্যাপক পরিমাণে বাংকার বাস্টার দিয়ে আক্রমণ। এখন আজকে রাতে ট্রাম্প যে যুদ্ধবিরতিটা চাইছে, দেখেন ট্রাম্প আজকে যে পরিমাণ কথাবার্তা বলেছে সেটার থেকে আমার এটাই মানে ফাইনাল আসে যে ট্রাম্প মূলত একটা যুদ্ধবিরতি চাইছে। এই যে হামলা করব, ধ্বংস করে দিব, সভ্যতা ধ্বংস করব, আর কিছু থাকবে না, আর শেষ করে দিচ্ছি, এটা শেষ করে দিচ্ছি, এটার পরে ওটা শেষ করে দিচ্ছি, এই তো শেষ করে দিব, আরো বড় আক্রমণ চালাবো, এই যে কথাবার্তাগুলো ট্রাম্প বলছে, এটাতে মূলত সে একটা যুদ্ধবিরতি চাইছে। এখন যেহেতু তার হাতে সুপার পরিমাণে ফায়ার পাওয়ার আছে, অর্থাৎ তার আক্রমণ করার শক্তি আছে, সে এই ব্যাপক পরিমাণে যুদ্ধবিরতি চাওয়ার পরেও যখন এটা হচ্ছে না, তখন সে আক্রমণ করছে। কিন্তু আলটিমেটলি সে একটা যুদ্ধবিরতি চাইছে, সেখানে সে চাইছে যে তার এই মানে চাওয়া পাওয়ার কাছাকাছি একটা কিছু হোক। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আজ রাতে যদি যুদ্ধবিরতি হয়, তাহলে দেখা যাবে যে ট্রাম্প বলবে যে দেখো, আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে সভ্যতা ধ্বংস করে দেব, তাদেরকে শেষ করে দেব, তারা আমার কথায় ভয় পেয়ে যুদ্ধবিরতিতে এসেছে, সুতরাং আমি যে গডের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে প্রেরিত একজন বিশেষ ব্যক্তি, সেটা তোমরা মেনে নাও। এই আমেরিকার জনগণ, আমি যেটা বলি সেটা তোমাদের ভালো, সেটাকে তোমরা শুরুর দিকে খারাপ দেখলেও পরবর্তীতে ভালোই হবে। দেখো না, আমি সব জায়গা থেকে জিতে এসেছি। সে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে আজ রাতে। আর খুব সম্ভবত যদি যুদ্ধবিরতি না হয়, পাকিস্তান বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যুদ্ধবিরতি করার জন্য। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডে ভ্যান্স তিনি বলছেন যে আমাদের এবং ইরানের মধ্যে এই 8 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় আছে, এটা বড় একটা সময়, আমরা ব্যাপক পরিমাণে তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা চাই একটা যুদ্ধবিরতির কাছাকাছি আসতে। এই ভাইস প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পক্ষে এবং সে এই যুদ্ধের বিপক্ষেও ছিল, অর্থাৎ তিনি নিজেকে এমন একটা জায়গায় বসাতে চাচ্ছেন যেই জায়গা থেকে বর্তমানে ট্রাম্পের সাথেও তার সম্পর্কটা খুব বেশি খারাপ হবে না, আবার আগামী নির্বাচনে তার দলের পক্ষ থেকে সে মোটামুটি মডারেট একজন ব্যক্তি, উগ্র না, ট্রাম্পের মতো উগ্র না, মোটামুটি মডারেট একজন ব্যক্তি, এবং আগামীতে নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন, এরকম একটা পজিশনে নিজেকে বসাতে চাইছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু যতটা বোঝা যায় যে এর আগেও, এই যুদ্ধ শুরুর আগেও ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন যে এরকম একটা যুদ্ধ আমাদের দরকার নেই, কিন্তু ট্রাম্প তার কথা না শুনে যুদ্ধ করেছে। এরকম একটা হামলার দরকার নাই বলার পরে যদি ট্রাম্প তার কথা না শুনে হামলা করে, সেখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এদিকে তুরস্কের একটা ঘটনার কথা বলছেন যে তুরস্কে আজকে কয়েকটা হামলা হয়েছে তুরস্কের রাজধানীতে, ইসরায়েলি কনসুলেটের সামনে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলের কনসুলেট একটা বড় একটা প্লাজার মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে, জাস্ট একটা রুম, মানে একটা পুরো ভবনটাই ইসরায়েলের কনসুলেট না, ওই প্লাজার মধ্যে ইসরায়েলের কনসুলেট। সেটার সামনে এসে 2-3 জন বন্দুকধারী মানে গোলাগুলি শুরু করে, পরবর্তীতে পুলিশের সাথে গোলাগুলি হয়, পুলিশ আহত হয় 2 জন, এবং বন্দুকধারীদের মধ্য থেকে 2 জন নিহত হয়, একজনকে আটক করে। তুরস্কের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে, তাদের পরিচয়ের সাথে সাথেই বের করেছে, এবং তাদের মধ্য থেকে একজন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, আর 2 জন বিভিন্ন ধরনের কি বলে ধর্মের নামে উগ্রপন্থা বা বিশৃঙ্খলা ছড়ানোর গোষ্ঠীর সাথে ছিল। খুব সম্ভবত আইএসআইএস এর সদস্য হিসেবে বলা হচ্ছে। তারা এই উত্তেজনাকর পরিস্থিতিতে তুরস্কে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, এটা তুরস্কের সরকারের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান খুব দ্রুত পরমাণু অস্ত্র বানাতে পারবে কিনা। ইরানের পরমাণু অস্ত্র বানানোর যে সক্ষমতা, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে তার হাতে যে পরমাণু অস্ত্র আছে সেটা দিয়ে চাইলে 1 সপ্তাহের মধ্যে সে পরমাণু অস্ত্র বানাতে পারে। তাহলে কি এই যুদ্ধ শুরুর পর ইরান বিভিন্নভাবে বলেছে যে আমি পরমাণু প্রকল্পে পরমাণু
নিয়ে যে সমস্ত চুক্তি আছে সেগুলো থেকে বের হয়ে যাবে, তাহলে কি ইরান নিজেই এখন পরমাণু অস্ত্র বানাচ্ছে বা বানাতে পারবে? 1 সপ্তাহ তো খুব বেশি সময় না, যুদ্ধ শুরু হয়েছে প্রায় কয় সপ্তাহ, 5 সপ্তাহ চলে গেছে। এখন দেখেন ইরানের হাতে যে পরমাণু আছে, সমৃদ্ধ করা পরমাণু, বলা হচ্ছে 60% থেকে 65% পর্যন্ত সমৃদ্ধ করা পরমাণু, সেই পরমাণু থেকে অস্ত্র বানানোর লেভেলে যাওয়া, অর্থাৎ এটাকে 90% সমৃদ্ধ করা পরমাণুতে যাওয়া পর্যন্ত বা ইউরেনিয়ামে নেওয়া পর্যন্ত সময় লাগবে 1 সপ্তাহ। এটা মোটামুটি ধারণা করা যায় যে হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে এটার উপর যদি সিরিয়াসলি কাজ করা হয় তাহলে এটা 65% থেকে 90% সমৃদ্ধ করা হবে, এটাকে ডেভেলপ করা হবে। হলো, আপনার হাতে ম্যাটেরিয়ালস আছে যে এটা দিয়ে আপনি বানাতে পারবেন, রুটি বানাতে পারবেন। মনে করেন এটা এরকম যে আপনার কাছে চাল আছে, সেই চালকে আপনি প্রথমে ঢেকিতে ছাপলেন, তারপরে গুঁড়ি করলেন, গুঁড়ো করার পরে সেই চাল ছাকলেন, ছাকার পরে সেটার মধ্য থেকে একেবারে মিহি যে গুঁড়ো সেটা নিলেন, নেয়ার পরে সেই মিহি গুঁড়োকে আপনি গরম পানিতে সিদ্ধ করলেন বা গরম পানিতে সেটাকে হচ্ছে বানালেন, কি বলে, মানে আঠালো বানালেন, তারপরে সেটাকে মাখলেন, মাখার পরে মাথার পরে সেটাকে ব্যাপক পরিমাণে কাজ করে তারপরে রুটির জন্য তৈরি করলেন। এখন এই যে ধাপ, এই ধাপটা কি? এই ধাপটা হচ্ছে আপনি চাল থেকে চালকে সমৃদ্ধ করে রুটি বানানোর পর্যায়ে নিয়ে আসছেন। এখন ধরেন এই যে চালটাকে ময়দা এবং ময়দাটার একেবারে মিহি লেভেলটা পর্যন্ত আপনি যে ময়দাটা পাচ্ছেন, এটা হচ্ছে ধরেন ইউরেনিয়ামের 60%, 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করা। এখন এই 60% ইউরেনিয়াম যখন আপনার সাথে হাতে আসে, আপনি তখন কি করলেন যে হ্যাঁ, আমি আর একটা ধাপ পার হলেই হচ্ছে 90% হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি এই ময়দাকে বা এই গুঁড়াটাকে যদি গরম পানির মধ্যে ছেড়ে দিয়ে, অল্প একটু গরম পানি এটার সাথে মিলিয়ে তারপরে যদি আমি এটাকে হচ্ছে মাখি, তাহলে হচ্ছে এটা রুটি বানানোর জন্য প্রস্তুত। আপনি 90% হয়ে গেল। এখন এই 90%-এর পরেও তো আপনার কাজ আছে। আপনার হচ্ছে ওটাকে কাটতে হবে, রুটির জন্য বেলতে হবে, বেলার পরে সেই রুটিকে গরম দিতে হবে, গরম দেওয়ার জন্য চুলা লাগবে, সেই চুলার জন্য আপনার হচ্ছে কাঠ লাগবে, তারপরে সেই চুলার উপরে গরম দিবেন, গরম দেওয়ার পরে সে রুটি হবে। এখন আপনি রুটির পর্যায়ে ময়দাটাকে নিয়ে আসছেন, কিন্তু এর পরের কাজগুলোর জন্য সময় লাগবে। অর্থাৎ আপনি পরমাণু অস্ত্র তৈরি করার পর্যায়ে ইউরেনিয়ামকে 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসতে পারবেন, কিন্তু সেই ইউরেনিয়াম দিয়ে বোমাটাকে বানানো এবং সেই বোমাটার শেপ করা, আকৃতি দেওয়া, ডিজাইন করা, সেটার হচ্ছে করা, কি বলে, ফর্মুলা তো অলরেডি তাদের কাছে আছে, সেটাকে হচ্ছে বহনের আকারে নিয়ে আসার জন্য আরো একটা সময় লাগে। সেটা কেউ কেউ বলছে 3 মাস, কেউ কেউ বলছে 6 মাস, কেউ কেউ বলছে 1 বছর, কেউ কেউ বলছে 1.5 বছর, এরকম। যে কারণে এই ইরানের কাছে যে পরমাণু কি বলে ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম দিয়ে চাইলেই 1 সপ্তাহের মধ্যে সে অস্ত্র বানাতে পারবে, এটা অনেকেই সত্য বা সঠিক মনে করছে না। এখন আমি জানি না, এরকমও হতে পারে যে আজকে রাত্রে ইরান বললো যে আরে আমার কাছে তো আগেই ইউরোপ পরমাণু অস্ত্র ছিল, এই দেখো আমার কাছে পরমাণু অস্ত্র আছে, এই আমেরিকা তুমি যদি আমার উপর আক্রমণ চালাও, আমি এই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালাম। হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এত কিছুর পর তার সবকিছু মানে তামা করে দেওয়ার পরে তার এই পরমাণু অস্ত্র দেখানোর দরকার কি? সে যুদ্ধের প্রথম দিন দেখাতো, যদি তার কাছে থেকেই থাকে। প্রথম দিন দেখালে কি হতো? তার এতগুলো লোক মারা যাইত না। সুতরাং এই পরিস্থিতিতে আসলে এক দর্শক বলছেন, ভাই ব্যস্ততার মধ্যে লাইভে আসতে না পারলেও পরবর্তীতে আপনার ভিডিও সম্পর্কে দেখি, আপনার নিকট থেকে যে কোনো ঘটনার উভয় পক্ষের অথেন্টিক নিউজ পাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, ট্রাম্পের সম্পর্কে আজকে অ্যাক্সিওস মিডিয়াটা হচ্ছে মূলত মার্কিন ইসরায়েলি একটা মিডিয়া, যেটা হচ্ছে ইসরায়েলের স্বার্থে সিরিয়াসলি কাজ করে। অ্যাক্সিওস বলছে যে মার্কিন সরকারের মধ্য থেকে, প্রশাসনের মধ্য থেকে শীর্ষ কর্মকর্তারা তাকে জানিয়েছে, অ্যাক্সিওসের কোন সাংবাদিককে, যে আমরা সবাই তো জানি যে ট্রাম্প হচ্ছে ব্যাপক পরিমাণে একটা রক্তপিপাসু মানুষ। তার এই রক্তপিপাসু কুকুরের সাথে তুলনা করা যায়। মানে
আমাদের বরিশালের ভাষা যদি বলি, রক্তের জন্য পাগলা কুত্তা। সহজ ভাষায় যে কথাটা অ্যাক্সিওস মিডিয়া ব্যবহার করেছে, সহজ কথা এটা, যে ট্রাম্প হচ্ছে এরকম একজন ব্যক্তি, তার এই রক্ত পিপাসার কাছে তার যে পররাষ্ট্রমন্ত্রী এবং তার যে যুদ্ধমন্ত্রী আছে তারা কিছুই না। মানে বিষয়টা হচ্ছে যে তার পররাষ্ট্রমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রীও মূলত রক্ত পিপাসু, কিন্তু ট্রাম্প এত বেশি রক্ত পিপাসু যে তার কাছে এই দুই রক্ত পিপাসুকে নিয়ে আসলে মনে হবে যে এরা তো শান্তির পায়রা। এই কথা আমার না, এই কথা হচ্ছে মার্কিন ইসরায়েলি মিডিয়া আজকে নিয়ে আসছে। কারণ কি? তো যাকে এইভাবে একটা রক্ত পিপাসু হিসেবে সামনে নিয়ে আসছে মার্কিন গণমাধ্যম, যেই গণমাধ্যম এই যুদ্ধের শুরু থেকে তাকেই সাপোর্ট দিয়ে আসছে, তারা কি বলতে চাইছে এটার মাধ্যমে? ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে, নাকি এর মাধ্যমে একটা ভীতি তৈরি করার চেষ্টা করছে যে ট্রাম্প এমন পরিমাণে রক্ত পিপাসু যে এই পরমাণু অস্ত্র হামলা টামলা এগুলো তার জন্য কোনো ব্যাপারই না? এখন জানি না আসলে আজ রাতে কি হবে, তবে ট্রাম্প সবসময় একটা ভাইব তৈরি করে, বড় মানের ভাইব তৈরি করে। সে যখন কোনো হচ্ছে চুক্তিতে যাওয়ার আগে সে সিরিয়াস টাইপের ভাইব তৈরি করে। এটা আমরা তার বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তার এই চুক্তির সময় দেখেছি, বিভিন্ন বিষয় নিয়ে। ধরেন এই ইউক্রেন নিয়ে তার চুক্তির সময় দেখেছি ব্যাপক পরিমাণে ভাইব তৈরি করে। তারপরে হচ্ছে চীন নিয়ে চুক্তির সময় দেখেছি ব্যাপক পরিমাণে ভাইব তৈরি করে। ট্যারিফ নিয়ে চুক্তির সময় দেখেছি ব্যাপক পরিমাণে ভাইব তৈরি করে। তো সে এই যে ব্যাপক পরিমাণে ভাইব তৈরি করে তারপরে হচ্ছে ব্যাপক পরিমাণে একটা মানে নেগেটিভ পরিস্থিতি তৈরি করে তারপরে হচ্ছে সে একটা চুক্তি করে এবং বলে দেখো আমার কাছে সবাই মাথা নত করেছে। এখানে সে আসলে এরকম একটা কিছু চাইছে কিনা বা করতেছে কিনা, নাকি আসলেই সে আজ রাতে ইরানে ব্যাপক পরিমাণে হামলা চালাবে, দেখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই হামলার বিরুদ্ধে ইরানের প্রস্তুতি কেমন? ইরানের লোকজনকে সরকার ডাক দিয়েছে যে তোমরা ব্রিজে আসো, তোমরা রাস্তায় আসো, তোমরা বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে আসো এবং মানববন্ধন করো, মানব চেইন তৈরি করো। এখন এই মানব চেইন তৈরি করলে কি হবে? মানব চেইনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়, যে এত মানুষ আছে, এটা যখন বিশ্ব মিডিয়ায় প্রচার হবে তখন ট্রাম্প এবং ট্রাম্পের যে কি বলে সামরিক বাহিনীর লোকজন আছে তারা এইখানে আক্রমণ করবে না, যে একেবারে চোখে দেখে দেখে এতগুলো মানুষকে হত্যা করবে। কিন্তু আমার কাছে মনে হয় যেই ট্রাম্প শিশুদেরকে হত্যা করার পরে, মেয়েদেরকে হত্যা করার পরে, নারীদেরকে হত্যা করার পরে, একটা দেশের সবকিছু ধ্বংস করার পরেও তারপরেও বলছে যে ইরানের মানুষ চায় আমি আরো বোমা ফালাই। ইরানের মানুষ নাকি বোমা ফালাইলে খুশি হয়, এটা হচ্ছে তার কথা। বোমা না ফালাইলে তখন অখুশি হবে। তো এরকম ট্রাম্পের কাছে, আর ট্রাম্পের চেয়েও তো আরো এক ধাপ আগাই আছে হচ্ছে নেতানিয়াহু, এদের কাছে এই ধরনের যে মানববন্ধন বা মানব চেইন তৈরি করা এটা কোনো কাজে আসবে কিনা আমি জানি না। তারপরেও ইরানের লোকজন সাহসী, বলতেই হবে, তাদের সাহসের প্রশংসা করতেই হবে যে এত কিছুর পরেও তারা নিজেদের দেশের পতাকা নিয়ে এই বোমার মধ্যে, তারা জানে যে আমেরিকা এবং ইসরায়েল যে কোনো সময় ওই ব্রিজে, ওই সড়কে এবং ওই কি বলে পরমাণু ওই বিদ্যুৎ স্থাপনায় হামলা চালাতে পারে, তারপরেও তারা এসেছে, তাদেরকে স্যালুট জানানোই দরকার। তবে এরকম একটা হামলা হলে ইরান পরবর্তীতে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে যে সহজে ঘুমাতে দিবে না, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এখানেই রাখছি, যদি রাতে কোনো ঘটনা ঘটে সকাল সকাল লাইভ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।